আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। D8 সম্মেলনে ভালো বৃত্ত গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বান। ইসরায়েলিদের গণহত্যা ভাষায় প্রকাশ করা যায় না মন্তব্য। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের মূল্যায়নে 2024 সালের বর্ষসেরা বাংলাদেশ। স্বৈরাচারী শাসনের পতনে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের স্বীকৃতি। অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের প্রথমে নামাজে জানাজা। আইন অঙ্গনের বরেণ্যজনের বিদায়ে শোক। নির্বাচনী রোডম্যাপকে প্রলম্বিত বলছেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য। এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-20তে হোয়াইট ওয়াশ করে টাইগারদের সিরিজ জয়। ম্যাচ সেরা জাকেরের বিধ্বংসী ব্যাটিং। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। D8 সম্মেলনে ভালো বৃত্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, D8 দেশগুলোর লক্ষ্য হওয়া উচিত একটি নিরাপদ ব্যবসা এবং শিল্প কাঠামো গড়ে তোলা, যাতে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজার টিকে থাকা যায়। চকর মালিথা জানাচ্ছেন। ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক উত্তর আফ্রিকার দেশ মিশরের সংস্কৃতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু দেশটির রাজধানী কায়রো। প্রাচীন এই শহরেই অনুষ্ঠিত হচ্ছে D8-এর 11তম সম্মেলন। তারুণ্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য। সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মানুষ প্রযুক্তির সাথে উদ্ভাবনকেও গুরুত্ব দিচ্ছে। In Bangladesh, where agriculture is still the critical mainstay for the society and the economy, we see how children of the majority of small farmers are little interested to pursue back-breaking, risky and often uncertain farming on field the ways their parents took upon as a matter of tradition. বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে D8ভুক্ত দেশগুলোর উন্নয়নে পরামর্শ দেন শান্তিতে নোবেল বিজয়ী এই বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। Often the younger folks show uncanny imagination in tackling intractable climatic stress on the field. সম্মেলনের নতুন ধারা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। In the D8 countries, collectively we possess enough of wealth, even in private philanthropy, to stand by these scores of SMEs. With our modest support, we can shape a virtuous circle of good and for our people to take advantage of it. We need to let money flow to them through de-risking finance, for instance. AI নির্ভর প্রযুক্তি হাতের নাগালে আসায় পারস্পরিক জ্ঞান জাতীয় এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে বলেও জানান অধ্যাপক ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই। মানবতার বিপর্যয় নিয়ে D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 14 মাস ধরে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। কায়রোর এই সম্মেলন থেকে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। Beyond humanitarian interventions, it is time to prioritize thinking of reconstruction of Gaza and the West Bank and Lebanon. United Nations has cautioned that removing the 40 million tons of rubble left in the wake of Israel's bombardment could take at least 15 years. We understand that this rubble may contain over 10,000 bodies of the deceased.
and this is also contaminated with asbestos. Let D8 therefore kickstart a process with an approximate estimation of the cost of reconstruction in Palestine and Lebanon. We can thereon press on formulation of international strategies for resource mobilization. D8 সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিশর থেকে দুবাই হয়ে দেশে ফেরেন তিনি। বিকেল 5টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সে সময় উপদেষ্টা পরিষদের সদস্য এবং পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্বৈরাচারী শাসনের পতন ঘটানো ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ প্রচেষ্টার স্বীকৃতি উল্লেখ করে বাংলাদেশকে 2024 সালের বর্ষসেরা দেশ ঘোষণা করেছে লন্ডন ভিত্তিক সাময়িক দ্য ইকোনমিস্ট। সাময়িকীর ওয়েবসাইটে বলা হয়েছে, ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল, যিনি 15 বছর ধরে দেশ শাসন করছিলেন। তার শাসন আমলে দমন পীড়ন, নির্বাচনে কারচুপি, বিরোধীদের জেলে দেয়া এবং হত্যার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়। তার সময় বিপুল অর্থ চুরি হয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী এবং সুশীল সমাজ সমর্থিত। সাময়িকী বলছে, এই সরকার শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি স্থিতিশীল করেছে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনীতি এবং আইন অঙ্গনে। এশার নামাজের পর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ হয়েছে। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। রোববার কানাডা থেকে তার মেয়ে দেশে আসার পর দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। প্রায় 6 দশক আগে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেছিলেন AF হাসান আরিফ। পরে ঢাকায় ফিরে হয়ে ওঠেন দেশের আইন পেশার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে। 2008 সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ এবারও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পান। AF হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন। হাসান আরিফের সহকর্মীরা বলছেন, তার মৃত্যুতে আইন পেশা একজন প্রতিষ্ঠান তুল্য ব্যক্তিকে হারিয়েছে, আর সরকার হারিয়েছে সবচেয়ে সক্রিয় উপদেষ্টাকে। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। হাসপাতালে হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। AF হাসান আরিফ 1941 সালের 10 জুলাই ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনী রোডম্যাপকে প্রলম্বিত উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, এটি সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি করবে। তিনি আরও বলেন, তারা বলেন অন্তর্বর্তী সরকারকে খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। জাতীয় নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024। কিংসটাউনে তৃতীয় ও শেষ টি-20-তে
ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়েছে বাংলাদেশ। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথমবারের মতো 3-0 হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ে সিরিজ জিতল টাইগাররা। ক্যারিয়ার সেরা 72 রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন জাকের আলী, আর 3 ম্যাচে 8 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন শেখ মেহেদী। প্রথমবারের মতো দুবারে টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দারুণভাবে প্রশংসা পাচ্ছে বাংলাদেশ দল। নিজের রান না পেলেও এই সিরিজে দলের অধিনায়ক হিসেবে নিজেকে ভালোই প্রমাণ করেছেন লিটন কুমার দাস। ঐতিহাসিক সিরিজ জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেছেন, বোলাররা দায়িত্ব নিয়ে ম্যাচ জেতানো দলের জন্য সেরা প্রাপ্তি। একটা জিনিস পজিটিভ সাইড যেটা আমার কাছে মনে হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে বলাররা নিজে থেকে দায়িত্ব নিছে, তাদের ফিল্ড সেটআপটা নিজেরা করছে, তারা লার্ন করতেছে অনেক কিছু। তো আমার মনে হয় এটা একটা ভালো একটা গুড সাইড। আর ব্যাটিংয়ের যে জিনিসটা বললেন, আমি চেষ্টা করতেছি। আই থিঙ্ক এটা এমন না যে দেখেন একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি যখন একটু খারাপ যায়, যেহেতু 3 ফরম্যাট খেলছি লাগাতার একটু খারাপ চলে গেছে, বাট আমি চেষ্টা করতেছি যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার ইবাদান শহরে ক্রিসমাস আনন্দ মেলায় পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 6 জনের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইবাদান শহরের বশরুন জেলার ইসলামিক হাই স্কুলের মেলার আয়োজন করা হয়েছিল। মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেয় মেলায় প্রচুর ভিড় হয়। এতে অনেকে তাড়াহুড়া করলে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। এখনও অনেক শিশুর সন্ধান পাননি তাদের অভিভাবক। স্থানীয়রা জানায়, অনুষ্ঠানস্থলে 5,000-এরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং অনুষ্ঠান শুরু করার আগে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরের মাটি এবং আবহাওয়া কমলা চাষের উপযোগী হওয়ায় চায়না 3 জাতের কমলা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বাণিজ্যিকভাবে কমলা উৎপাদন ও বিক্রি করে ভাগ্যের আমূল পরিবর্তন করেছেন কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান। তার সাফল্য এলাকার তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। শীতের ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে লাখো ভ্রমণ পিপাসু সৈকতে ছুটে আসছেন। পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করার পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে আলাদা জোন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বব্যাংক থেকে 1.16 বিলিয়ন বা $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 13,920 কোটি টাকা। বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এই ঋণ অনুমোদন দেয়। বাংলাদেশকে স্বাস্থ্য পরিষেবার উন্নতি, পানি ও স্যানিটেশন পরিষেবাগুলো উন্নত করতে সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার জন্য এই ঋণ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে 3টি কর্মসূচি পরিচালনা করা হবে। শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এবারে খেলার খবর। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। D8 সম্মেলনে ভালো বৃত্ত গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বান। ইসরায়েলিদের গণহত্যা ভাষায় প্রকাশ করা যায় না মন্তব্য। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের মূল্যায়নে 2024 সালের বর্ষসেরা বাংলাদেশ। স্বৈরাচারী শাসনের পতনে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের স্বীকৃতি। অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের প্রথমে নামাজে জানাজা। আইন অঙ্গনে বরেণ্যজনের বিদায়ে শোক। নির্বাচনী রোডম্যাপকে প্রলম্বিত বলছেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য। এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-20তে হোয়াইট ওয়াশ করে টাইগারদের সিরিজ জয়। ম্যাচ সেরা জাকেরের বিধ্বংসী ব্যাটিং।
পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।